স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকটা লোককে কিন্তু প্রত্যেকটা লোক চেনে যারা রাজনীতি করে যে কোন দলের সমর্থক সে। আর বাংলার মাটি সোনার ঘাঁটি। আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনার এই যে রিপ্রেশন, গুম খুম আয়নাঘর কত কিছু ঘটলো, একটা বিএনপি একটা কর্মী নেতা বা জামাতের একটা নেতা কর্মী দল বদলাইছে, তারা নিষ্ক্রিয় হয়েছে দু একজন, কিন্তু কেউ দল বদলায় নেই। আওয়ামী লীগের এরা কিন্তু সমর্থকরা কোনো দল বদলাবে না। আমি বললাম না বাংলার মাটি সোনার ঘাঁটি। এখন যদি আপনি আওয়ামী লীগের একজন দাঁড়ালো, আগে যেটা ছিল প্রতীক ছাড়া নির্বাচন ছিল, তখন কিন্তু একটা ধরে নেওয়া হয়েছে প্রতীক ছাড়া যেহেতু নির্বাচন হয়, কিন্তু মনে মনে তো জানেই সে কোন প্রার্থীর তালিকায় প্রার্থী হলো, কি করবেন? তাই বলতে হবে তো, এটা বলতে হবে তো। আপনি তো বলছেন যে সে জয় বাংলা স্লোগান দিবে। হ্যাঁ, দিয়ে ফেলবে। ওরা মনের অজান্তেই স্লোগান দিয়ে ফেলে, তো তখন তো আইডেন্টিফাইড হয়ে যাবে। সুতরাং এই জন্যে আরপিওতে ক্লিয়ারলি লিখে দিতে হবে, যে পরিষ্কার ডিটেল লিখে দিতে হবে এই জায়গাটায় কে প্রার্থী হতে পারবে, কে প্রার্থী হতে পারবে না। ফৌজদারি অপরাধ যার বিরুদ্ধে আছে সে পর্যন্ত বাতিল কিনা, তারপরে জয় বাংলা স্লোগান, এগুলো তাফালিং চলছে, মসজিদ টসজিদ ভাঙা হচ্ছে, এগুলো হচ্ছে। রংপুর বিভাগ দখল করে নেওয়া, আমাদের চিকেন নেক ভেঙে দেওয়া, এই কথাগুলি চলছে। কিন্তু তো আমার বক্তব্য হচ্ছে এগুলো কি কথার কথা নাকি, বুঝি না আসলে। এগুলো আরও কিছু আলোচনায় কিন্তু আসতেছে, এটা আরও আসবে। ধরেন আমরা এক বয়সী না, আপনি আমার সাথে তরুণ আছেন না, আমার আগেও মারা যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রায় 4-5টা সাক্ষাৎকার দিচ্ছে শেখ হাসিনা, একটাতেও তার ছবি দেখা যায়নি, অডিও ভিডিও দেখা যায়নি, একটাতেও না। তার ছেলে আছে, তার আত্মীয় স্বজন আছে, তার নেতারা আছে, কয়েক হাজার খানেক নেতা ভারতে আশ্রয় নেওয়া অতিথি হয়ে আছে ভারতের, কই কারোর সাথে তো ছবি দেখলাম না। এখন কিন্তু আলোচনা এসে উনি কি আসলে বেঁচে আছেন, এই প্রশ্ন কিন্তু উত্থাপন হচ্ছে। ওনাকে ফেস দেখাইতে হবে, ইলেকশন করতে হলে ফেস দেখাইতে হবে। দুই হচ্ছে, যেমন সামগ্রিকভাবে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, আমাদের বাংলাদেশের যে রাজনীতি, তখন কিন্তু দেখা যাবে যে আওয়ামী লীগের সমর্থকরা প্রার্থী নাও হতে পারে, এটা ঠিক। তারা কালেকটিভলি চিন্তা করতে পারে, কারণ তারা তো ভারতের অতিথি হয়ে আছে। ভারত তাদেরকে গিলায় দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশে। কিভাবে গিলাবে, এখন সরকারের উপরে সর হবে না কি করবে, তো এও করতে পারে, নিষিদ্ধ উঠায়ও দিতে পারে। কিভাবে গিলাবে? আপনি বলছেন যে গিলাই দিতে পারে, কি সেটি আবার? হ্যাঁ, গিলায় দেয় তো, ভারত তো বরাবরই গিলানোর চেষ্টা করে। আপনি ধরেন 28টা প্রদেশ আছে ভারতের, আর 8টা আছে কেন্দ্রশাসিত অঞ্চল। শেখ হাসিনার শেষ সময়ে কিন্তু প্রায় কেন্দ্রীয় লেন্দুক দর্জির মতো বানায় ফেলছিল প্রায়, কিন্তু উনি শেষে বাঁকে বসছে, উনি বিদায় হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য বরাবরই এই সরকারের ভারতের কোনো দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে সম্পর্ক নেই। এই জায়গায় তাদের ফরেন পলিসির ভুল, যে মালদ্বীপের মতো দেশ থেকে তারা হাত গোটায় আসছে, আর বাংলাদেশে 18 কোটি 20 কোটির জনগণ, এর তাদের মার্কেট আছে এখানে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার, হিন্দু লেখছে, দি হিন্দু, যে অন্তর্বর্তী সরকারের সময় অনেক কথা বলছে না চিকেন নেক নিয়ে, যতগুলো নিষিদ্ধ করেছিল তাতে কোনোটাই চালু হয় নাই। তারেক রহমান যখন চীনে ভ্রমণ করতে গেছে, তখন ওই বারো বাতাস নাই আম পড়ে, ওরকম হয়ে গেছে, এমনি ভিসা দিয়ে দিছে। আর হ্যাংলা বাংলাদেশি 1,500 লোক একবারে লাইন দিচ্ছে, 150 লোক একদিনে লাইন দিয়ে সব ভিসা দিয়ে দিচ্ছে। মনে হয় ভারতে না গেলে তাদের পেটের ভাত হজম হয় না। এর দেশপ্রেমিকতা আছে। তোর তো মালয়েশিয়া চিকিৎসার জায়গা হয়ে গেছে, তোর তো ব্যাংককে চিকিৎসার জায়গা আছে, তোর তো চীন কতকগুলো ডেডিকেটেড হসপিটাল করছে, করোনা যেতে পারছ নাই, ভারতে দৌড়ালিকা। তারা হয়তো আগের থেকে হয়তো সেখানে চিকিৎসা নিচ্ছিলেন, হয়তো সেরকম কোনো বিষয় থাকতে পারে। কিন্তু আপনি করেন হুমড়ি খাওয়া পড়ছে 150 লোক একদিনে, এগুলো কিন্তু বিবেচনার বিষয়। এই জন্য বলছি যে ভারত কিন্তু সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়। এখন তারেক রহমানের সরকারের সাথে খুব ব্যাটে বলে খুব মিলছে না, হ্যাঁ, এই টানাপোড়েন এখনও আছে। সুতরাং এই জন্যই আমি বলছি যে তারা যদি আমি বললাম তো, শেখ হাসিনা সহ যতগুলো লোক এই দেশ থেকে পালায় গেছে, টাকা পয়সা নিয়ে পালাইছে, সবাই তো তাদের অতিথি। বাংলাভাষী সব অনুপ্রবেশকারী পুষিন করতেছে, কই আওয়ামী লীগের তো একটা লোক পুষিন হয় না, একটাও তো হয় না। শুভেন্দু অধিকারী নিজে হিন্দু বলে, ওর বাপ মা, ওর জন্ম পশ্চিমবঙ্গে বটে। তো এই জন্যে বলছি যে ভারত তো চেষ্টা করবে যে আওয়ামী লীগকে এখানে মাঠে করার জন্যে, শেখ হাসিনা খাওয়ানোর জন্যে, কিন্তু এই প্রেশারটা থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি এখন সুপ্রিম কোর্টের মতো ইলেকশন করেন তাহলে তো হয়ে যাবে। সুপ্রিম কোর্টের ইলেকশনে দেখেন নাই, সুপ্রিম কোর্টে নমিনেশন হলো, আগে সদস্য হলো পয়সা দিয়ে, ভোটার লিস্টে নাম উঠলো, প্রার্থী হলো,
তো আওয়ামী লীগ আছে কি নেই এটা নিয়ে আলোচনা, তো আওয়ামী লীগ কীভাবে এখানে অ্যাক্টিভ হবে এটা নিয়ে আলোচনা। তো আমরা আগস্টের পরে যেটা শুনেছিলাম যে আওয়ামী লীগ নেই, এখন কিন্তু গত 1.5 বছর 2 বছরের যত আলোচনা মূলত আওয়ামী লীগকে নিয়ে। মাঝে মধ্যে 2-1 এসে আওয়ামী লীগের পক্ষে খুব বোল্ডলি কথা বলে এবং তাদের বিরুদ্ধে আবার বাইরে কথা বলে। সেন্টার পর্যন্ত এখন পর্যন্ত আওয়ামী লীগের ভালো, আওয়ামী লীগের খারাপ, আওয়ামী লীগ আসতে পারবে কি আসতে পারবে না। আমাদের যে বড় প্রশ্ন থাকে, আমাদের যে বড় ব্যর্থতা সেটা হলো যে রাজনৈতিক দলটিকে আপনি গণঅভ্যুত্থানের ভেতর থেকে বিতাড়িত করলেন, যাদের একটা বড় অংশ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই রাজনীতির বিপরীতে আপনি কোনো রাজনীতি নির্মাণ করতে পারেন নাই। আমাদের গত 2 বছর 2.5 বছরের রাজনীতির ফোকাসটা ছিল নয়া বন্দোবস্ত, আমাদের তরুণরা যেটা বলেন। আমাদের এখানে নয়া বন্দোবস্ত হয়েছে? সর্বশেষ জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনে তো সরকার গঠন করেছে বিএনপি, প্রধান বিরোধী দল জামাত। এটা তো আর নয়া ফোর্স না, নয়া শক্তি না, এটা তো পুরনো শক্তি। তাহলে সেই নয়া বন্দোবস্তটা এখানে কি বলছেন যে সরকার বিরোধী দল, সরকারি দল এবং বিরোধী দল জামাত এবং বিএনপি। বিএনপি সরকার গঠন করেছে, জামাত বিরোধী দল, দুটো দলই তো পুরনো। তাহলে আমার সেই নয়ার বন্দোবস্তটা কোথায়? আমি যে গত 2 বছর ধরে শুনলাম, তার অর্থ হলো যে আপনি নতুন রাজনীতি এখানে নির্মাণ করতে পারেননি। আপনার রাজনীতিটা এখন পর্যন্ত আটকে আছে ওই পুরনো রাজনীতির মধ্যে। সেই পুরনো রাজনীতির ভেতর থেকে কখনো কখনো নানা সংকট উপেক্ষা করে মুসলিম লীগ মাথা তুলে দাঁড়াবে কিনা আমি জানি না, এটি নির্ভর করছে আপনার উপরে। আমি মুসলিম লীগ শব্দটা ইচ্ছা করে ব্যবহার করলাম, তাদের মাঠে তাদের কোনো উপস্থিতি নেই, কিন্তু সম্ভাবনা আমি নাকচ করে দিই না। এখানে কেউ দাঁড়াতে পারবে না আজকের পর্যন্ত, যেটা এটাই চূড়ান্ত তা না। আওয়ামী লীগের কাছে আপনি রাতের বেলায় ভোট চাইতে যান, তার মানে হলো আওয়ামী লীগ আছে। আপনি ভোটের আগে তাকে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেন, তার মানে আওয়ামী লীগ আছে। সে মিছিল মিটিংয়ে নাই। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বহু চেষ্টা করেছে বিএনপির প্রার্থীদেরকে বাইরে রেখে এবং বিএনপিকে আঘাত করা, অথবা আমার কাছে এখনো পরিষ্কার একটা পুরনো একটা কার্টুন কিছুদিন আগে আমি সংবাদে দেখছিলাম। আওয়ামী লীগ সেই 96 সালে ক্ষমতা আসার পর স্থানীয় সরকার নির্বাচনে ওই ধান ছিটাচ্ছে যাতে বিএনপির প্রার্থীরা আসে, কিন্তু আসছে না কেউ। অর্থাৎ এখানে রাজনীতিতে ডেডিকেটেড লোক একেবারে নাই তা না। ওই আজিজ ভাই যথার্থ বলেছে, আওয়ামী লীগের যে কর্মী তারা ভাগাভাগির নির্বাচন চাই না, সহিংসতার নির্বাচন চাই না। কিছুদিন আগে আমাদের একজন নির্বাচন কমিশনার বলেছেন জামাত এবং বিএনপিকে আলোচনা করার জন্য। আমরা জানি না এর বার্তাটা কি, এই নির্বাচনটাও ভাগাভাগির হয় কিনা। আমাদের এটি নিয়ে প্রচুর প্রশ্ন আছে। আমাদের মানুষ অনেক বছর ধরে ভোট দিতে পারে না, সে তার পছন্দের প্রার্থীকে যেন ভোটটা দিতে পারে এবং তার যথাযথ রিফ্লেকশনটা। আজিজ ভাই বলেছেন যে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ শুধু রাতের ভোট দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়নি, রিহ্যাব থেকে শুরু করে নানা জায়গায় পেশাজীবীদের যে নির্বাচনগুলো ছিল সেগুলোকে দখল করেছে। এবার দেখলাম রিহ্যাবে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা চাই যে তারা তাদের কাজগুলো করবে, কিন্তু এই ধরনের যে পেশাজীবীদের যে অর্গানাইজেশনগুলো সেগুলো দখল করে নিয়েছিল আওয়ামী লীগ, পুরো ভোট ব্যবস্থাকে শেষ করে ফেলা। তার অনেকগুলো জায়গায় আবার পদধ্বনি দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টে যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমরা চাইব মানুষ স্থানীয় সরকারে স্বাধীনভাবে তার মতামতটা দিবে এবং তার মতামতের ভিত্তিতে সরকারটা গঠিত হবে। সরকারের চ্যালেঞ্জের যেগুলো বললেন, এটাও একটা বড় চ্যালেঞ্জ সামনের দিনগুলোতে। অনেক চ্যালেঞ্জ সবসময় থাকবে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়। ধরেন সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে, আমার কাছে মনে হয়েছে সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে কি হবে জানি না। তারপরে ধরেন আমেরিকার সাথে চীনের সম্পর্ক, চীনের সাথে ভারতের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক, আমাদের সম্পর্ক, এবং এই দেশগুলোতে ধরেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী ভিজিট করে আসছেন থার্ড কান্ট্রি হিসেবে, সেখানে অভূতপূর্ব আপনার তিনি রিসিপশন পেয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু চীনে গিয়ে যেসব আলোচনা হয়েছে এবং তারপরে যে চীনা রাষ্ট্রদূত যেটা বলেছে, ভারতকেও ইনডাইরেক্টলি বলেছে যে আমাদের কাজে কোনো বাধা দিলে, বাংলাদেশের ব্যাপারে কোনো বাধা দিলে আমরা কিছু মানব না। অর্থাৎ অনেকগুলো কিন্তু আলোচনা হয়েছে চীনের সাথে। তো সুতরাং
এখন সামনে নির্বাচন আছে, এই যে ভূ রাজনীতির চক্করের মধ্যে আছি, এটা ফাইনালি কোন জায়গায় সেটেল করে। এদিকে দেশের অর্থনীতির অবস্থা এখনও ভালো না। অবশ্য প্রবাসী আয় কিন্তু রেকর্ড, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই সরকারের সময় সবচেয়ে বেশি হয়েছে। কালকে নিউজ দেখলাম সবচেয়ে বেশি হয়েছে, হ্যাঁ, মানে প্রায় 13% মতো বেশি হয়েছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো এটা একটা পজিটিভ খবর। আরেকটি পজিটিভ খবর দেখেন, আমরা জানি না কিন্তু আপনার দেখেন প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে এআই বসে গেছে। এখন ট্রাফিক ব্যবস্থা কিন্তু অলরেডি গাড়িটা কিন্তু ওই ট্রাফিক সিগন্যাল থাকলে ক্রস করে না, এটা একটা। তারপরে কিউআর সিস্টেম কিন্তু সব জায়গায় চালু করতেছে কিউআর। তা আমার মনে হয় দেশে যেভাবে মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে এই 54-55 বছরে, দুর্নীতি সর্বগ্রাসী হয়ে গেছে, এই জন্য এই যে কিউআর কোড মানেই ক্যাশলেস সোসাইটি। তিনি বলেছেন আলটিমেটলি টার্গেট হচ্ছে ক্যাশলেস সোসাইটি। ক্যাশলেস সোসাইটি যদি করতে পারে তাহলে এটা আলটিমেটলি কিন্তু দুর্নীতিকে এই বাংলাদেশে আমি 1 নম্বর সমস্যা হিসেবে দেখি। যদি ক্যাশলেস সোসাইটি করতে পারে আমার মনে হয় আপনি দুর্নীতি কমে আসবে, মানে রিজনেবল জায়গায় চলে আসবে। তাহলে আমার মনে হয় দেশটা একটা স্বস্তিতে আসতে পারে। কিন্তু অর্থমন্ত্রী কিন্তু বলেছে যে তার বাজেটের শেষ বক্তৃতায় যে বলছে যে 4 বছর সময় লাগবে দেশকে সঠিক পথে আনতে অর্থনৈতিকভাবে। এটাও সময় তো দিতে হবে, এটা ঠিক আছে, সরকারকে সময় দিতে হবে। কিন্তু আপনি যেটা মাহফুজা নামের কথা বললেন, তার কথা আমি যদি ওই পয়েন্টে ধরি তাও বলি শেষ না, ওটারও খেলা আছে। হ্যাঁ, আবার যদি বলি দেশের কথা, তিনি একটি কথা বলছেন, আমি আবার একটু উল্লেখ করি। মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ, এখন হাত দিয়ে ফেলবে জাসি রাইট উইং বলায়। হ্যাঁ, ওইটাই কি কাকে কি ব্যবহার করলো, না, কে কার দ্বারা ব্যবহৃত হলো, কে ব্যবহার করলো? ব্যবহার তো উনি তখন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন প্রধান উপদেষ্টার, উনি তো ওই খেলায় ছিলেন, ব্যবহারের খেলায় ছিলেন। তো তিনি মাস্টার মাইন্ড ছিলেন, আমেরিকাতে পরিচয় করে দিচ্ছে না, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসী, এবং মাস্টার মাইন্ড এবং মেটিকুলাস ডিজাইনে কাজগুলো হয়েছে। আবার তো কোনো এক সময় শুনছি যে তিনি মাস্টার মাইন্ড ছিলেন না। না, এটা তরুণরাই এনসিপি অস্বীকার করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিলেন না। জামাতের আমির বলেছে মাস্টার মাইন্ড তারেক রহমান ছিলেন লন্ডন থেকে, তিনি নিজেও অস্বীকার করেছে না মাস্টার মাইন্ড নাই। আবার তিনিই আবার বলেছেন না মাস্টার মাইন্ড না, এটা সবার অংশগ্রহণ ছিল। তবে আমরা যেটা দেখেছি, কেউ মাস্টার মাইন্ড বানাক আর মেটিকুলাস ডিজাইন বানান, মেটিকুলাস ডিজাইনের কিন্তু এখানে আছে, সত্যতা আমার কাছে মনে হয় আছে, কিন্তু মাস্টার মাইন্ড কেউ নাই। কারণ ওখানে কিভাবে বলেন যে মেটিকুলাস ডিজাইনের সত্যতা আছে, সেটি একটু। মেটিকুলাস ডিজাইন হচ্ছে যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে 6 তারিখে 107 সংবিধানের মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিলেন। তখন তো প্রধান চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের আরও জাস্টিস পালা গেছে, এর আগেই মব সন্ত্রাস করে ওগুলোকে তাড়াই দিয়েছে। আপনার সংবিধান নিজেই ভায়োলেট করছে। নির্বাচনটা সঠিক সময় দেয় নাই, এটা 18 মাস দেরি করছে। এটা একটা ধরেন যদি 3 মাসের ভিতরে নির্বাচন হওয়ার কথা সংবিধান অনুযায়ী, এটা যদি প্রস্তুতির অভাব থাকে ইলেকশন কমিশন আর 3 মাস, 6 মাসের ভিতরে যদি ইলেকশন দিত তাহলে নেপালের মতো হতে পারতো, তরুণরাই ক্ষমতায় আসতে পারতো, তরুণদেরকে ভোট, তখন তো তরুণদের জোয়ার, মানুষের হয়তো আস্থা করতে পারতো। কিন্তু আন্দোলনের শেষ পর্যায়ে কোঠা বিরোধী আন্দোলন ছিল, শেষে এসে হলো ফেসিবাদের বিলোপ। ফেসিবাদের বিলোপ মানে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন মিনিমাম চাই। তো আপনি যেটা বলছেন মেটিকুলার ডিজাইন, ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিল, তার উপদেষ্টা হেঁটে যায়, মানুষ বলে আপনি আজীবন থাকেন, 5 বছর থাকেন, 7 বছর থাকেন, বলতো না। এবং তিনি ক্ষমতা ছাড়তে চান নাই আসলে। এবং আমি ওই সময় বলছি, বারবার বলছি, বিএনপি সম্পর্কে বলেছি, ইউনূসের ফাটাবাসের চিপায় বিএনপি পড়ছে, বিএনপির সময় খেয়াল করে নাই। বিএনপি খালি কোনোভাবে একটা ইলেকশন চেয়েছে, ওই মেটিকুলাস ডিজাইনের অংশ। আন্দোলনটাও বলা হচ্ছে, আপনি আছে না যে আমেরিকার ফান্ড আসছে, তো ট্রাম্প নিজে বলছে তো ফান্ড আসছে এই আন্দোলনের জন্য বাংলাদেশে, সে টাকাগুলো কে নিল? সে টাকাগুলো তো আজ পর্যন্ত খোলাসা করলো না। বিএনপি সরকারও তো খোলাসা করা উচিত ছিল যে ওই আন্দোলনের আগে আমরা তো পেয়েছি যে এই যে ভোটের সময় কে কে পয়সা নিচ্ছে, এটা তো আমরা জেনেছি। হ্যাঁ, সুশাসন নাগরিক, তিনি টাকা নেন নাই, বাংলাদেশ ব্যাংকের ফান্ড নেন নাই, ভোটের ক্যাম্পিংয়ের জন্য টাকা নিচ্ছে তো। জি, এগুলো নিয়ে একটি আলোচনা উঠেছিল যে টাকাগুলো কোথায় গেল, কোথায় গেল এখানেও যথেষ্ট। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় মেটিকুলাস ডিজাইন অনুযায়ী কাজ হয়েছে, এবং এটা আমেরিকার থিওরি অনুযায়ী কাজ হয়েছে। -2 ফর্মুলার জায়গায় পরবর্তীতে -3, 4 ফর্মুলা ওয়ার্ক করার চেষ্টা করতে, ফাইনালি সেটা হয় নাই।
ফাইনালি যেমন লন্ডন থেকে তারেক রহমান আসবে না এই আলোচনাটা ছিল বাজারে, কিন্তু তিনি তো শেষ পর্যন্ত এসছেন যেভাবেই হোক না, তিনি হয়তো কোনো আশ্বস্ত করতে পারেন, কিছু করতে পারেন, আসছে তো, তিনি এসে তো হ্যান্ডেল ধরেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের দেশটা খুব কঠিন দেশ আমাদের দেশে, কারণ আমাদের দেশে 50 বছরে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 55 বছর পড়লো জাতি গঠন করতে পারিনি। এটা আসলে কাঙ্ক্ষিত না, এর ভেতর থেকে কতগুলো প্রবলেম তৈরি হয়। আপনার বেসিক জায়গাটা তো রাজনীতি, মানুষের কাছে যে ম্যান্ডেটটা দিয়েছে ভোটের আগে, সেই ম্যান্ডেটটা দিয়েছে রাজনৈতিক দল বিএনপি। পাবলিককে বলেছে তোমরা এই এই বিষয়গুলোকে যদি বিশ্বাস করে আমাদেরকে ভোট দাও তাহলে আমরা এই কাজগুলো করব। সুতরাং রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি, সফলতা ব্যর্থতা পুরোটাই কিন্তু বিএনপিকে বহন করতে হবে। আমি বিএনপি বলতে যাদেরকে জানতাম, যাদেরকে চিনতাম, যে ফিগারগুলোকে দেখেছি, ঢাকা জজকোর্টের সামনে বসে থাকতে দেখেছি, হাইকোর্টের সামনে মিছিল করতে দেখেছি, পল্টনে দৌড়াতে দেখেছি, হাত করা দেখেছি, আমি এদের অনেককে দেখি না। এবং এটা আমার কাছে মনে হয় যে এটি বিএনপির একটা কৌশল হতে পারে, যে আমাদের পলিটিক্যাল এই ফিগারগুলোকে আমি একটু দূরে রাখবো, আমি ওই কি বলে আউটসোর্সিং থেকে সরকারটাকে চালিয়ে নিয়ে যাব। ভালোভাবে যদি শেষ হয়ে যায় তাহলে এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ মানে সাবজেক্ট হতে পারে ভবিষ্যতে আলোচনার জন্য। এর ভেতর থেকেও সরকার চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে এবং দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি যেভাবে সক্কা পিটিয়ে যাচ্ছেন, আমাদের এখানে তোষামত পছন্দ করে যে পলিটিশিয়ান যারা, তাদের রাজনীতিটার উনি তেশ মেরে দিয়েছেন। যেভাবে তিনি নিজেকে ওই যে পূজার জায়গা থেকে, আঞ্চলিক ভাষা বললেন, আমি সেটি বললাম আর কি। তো আমার মনে হয় যে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তনটা আনছেন, এই বার্তাটা সবার কাছে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তাদের দলের অনেক নেতাও এই বার্তাটা গ্রহণ করছে না। যদি করতো তাহলে ওই গুলিস্তানে বিএনপির কর্মীদের চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল কেন হবে? যদি করতো, নানা জায়গায় কিছু ঘটনা কিন্তু আমরা শুনতে পাই, নানা রকমের ঘটনা শুনতে পাই। মানুষকে আপনি ওই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, নানা রকমের সাপোর্ট দিচ্ছেন। 2 মাস আগে আমরা শুনলাম যে পল্লী বিদ্যুতের অনেকগুলো সার্ভিস আপনি ইমপ্রুভ করেছেন, তাদের মিটার কেনা এটিকে আপনি মাপ করে দিয়েছেন। এখন এসে শুনছি ভুতুড়ে বিল যাচ্ছে। সরকার পরিষ্কার বক্তব্য দিতে পারছে না, এটা কেন হচ্ছে? অর্থাৎ আপনার এখানে সমন্বয়ের ক্ষেত্রে আমি একটা ঘাটতি দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী ভিশন নিয়ে যত দ্রুত এগোচ্ছেন, তার যে আশপাশের যাদের তা গ্রহণ করবে, তারা সেই রাগ, ক্ষোভ, অভিমান তাদের আছে। আবার আপনি এই যে যেটি করলেন সংসদ ভবনের সামনে, আমাদের রাজনীতিতে গত 1.5 বছর 15 বছর ভারতকে নিয়ে বেশি আলোচনা হয়েছে, যে ভারতের প্রভাব। গত 1.5 বছর আমেরিকাকে নিয়ে আলোচনা হয়েছে সব থেকে বেশি। এবং এই কাজটা করার ভেতর থেকে আপনি সেটা এস্টাবলিশ করে দিলেন যে ইয়েস, আমাদের উপরে আমেরিকার প্রভাবটা আছে, এবং সেই কারণে আমি পার্লামেন্ট হাউসটাকে সেখানে তাকে পতাকা তোলার সুযোগ করে দিয়েছি। এটি পলিটিক্সের জন্য কোনো শুভ বার্তা না, এটা ভালো করেনি বিএনপি সরকার। এটি পার্লামেন্টারি ককাসের, কিন্তু এর ভেতর থেকে আমি সব থেকে সংকট দেখি কি জানেন? জিও পলিটিক্স। আপনার এমন দুটো শক্তি, 3টা শক্তি এখানে আছে, যাদের সমন্বয় করাটা সারা পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে সমন্বয় করতে গিয়ে। সেই 3টা বড় ফোর্স এখানে, পাশাপাশি দুটো, আর একটা আমেরিকা সেখানে আছে। আপনি এটিকে ডিল করবেন কিভাবে আমি জানি না। তবে অবশ্যই বাংলাদেশ সংকট মোকাবেলা করেছে, নানার সময় বিভিন্ন রকমের সংকটে পড়েছে, সেই সংকটগুলোকে পার করেছে। আমাদের সামনের সংকটটা অর্থনৈতিক সংকট আমাদের আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি এটা কি অবস্থায় আছে এটা আমরা সবাই জানি, কিন্তু যে ধরনের গুরুত্ব, সেই গুরুত্বগুলো আমরা দেখতে পাচ্ছি না। ওই যেটা বললাম, প্রধানমন্ত্রী যত দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার যারা টিমমেট যারা আছেন তাদের সম্পর্কে টুকটাক কথাবার্তা উঠছে, মিডিয়াতে নিউজ হয়ে যাওয়ার পর তার একদিন পরে, কয়েক ঘন্টা পরে সেই নিউজ আর আমরা পাচ্ছি না। কোথা থেকে কিভাবে এগুলো বাদ হয়ে যাচ্ছে আমরা জানি না, এবং এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। এবং এই প্রশ্নগুলো যত উঠবে, বিএনপির ওই যে রুট থেকে বিচ্ছিন্নতা তত তৈরি হবে। তার যে সাথে যে রাজনৈতিক দলটি আছে বিরোধী দল হিসাবে, পার্লামেন্টে তার পারফরমেন্স ভালো না, পার্লামেন্টে সে দক্ষতা দেখাতে পারছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে এমনভাবে অপপ্রচার থেকে ভুল তথ্য, মিথ্যা তথ্য প্রচার করছে, মানুষ একটা পর্যায়ে বিশ্বাস করে নিচ্ছে। আপনি বিএনপির যে পলিটিক্সের কথা বললাম, আপনি খেয়াল করেছেন গণভোট নিয়ে সারা দেশে অপোজিশন জোট, তারা সারা দেশে প্রোগ্রাম করছে। তো এটি বিএনপির বক্তব্যটা কি এর প্রেক্ষিতে আপনি কি কোথাও শুনেছেন?
এই জায়গাগুলোতে আপনাকে পাবলিকের কাছে যেতে হবে, আপনি যাচ্ছেন না। আমি শেষ করছি ওই জায়গাটায় যে আমাদের অর্থনৈতিক যেমন চ্যালেঞ্জ আছে, আমাদের রাজনৈতিক চ্যালেঞ্জ আছে। সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে জিওপলিটিক্স।